শুভ সকাল বন্ধুরা, ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে তো আমাদের আর কি গৃহিণীদের ওই যে রান্নার তোড়জোড় করা। তো এদিকে দেখো ফ্রিজ থেকে নিয়ে নিলাম 2টা বেগুন। আজকে খাবো বেগুন পোড়া। শীতকালে দেখবে বেগুন পোড়া খেতে যা ভালো লাগে, তার জন্য ফ্রিজ থেকে 2টা বেগুন খুলে নিলাম। তারপর এদিকে দেখো এখন চাটাও নামিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই তো আবার এদিকে লিকার চা খাবে, আর আমি চা খাবো না। শীতকাল ঠিকই, কিন্তু আমার যেন কেন চায়ের রুচিটা না এখন যেন আমার ঠিকঠাক নেই। এমনিতেও আমার চায়ের নেশা কোনো কালেই ছিল না। তোমাদের দাদাভাইয়ের ইয়েতে পড়ে শীতকালটা আসলে খেতাম, কিন্তু এখন যেন আবার কি হয়েছে, চায়ের রুচিটা যেন আমার হচ্ছেই না। তো তাই জন্য চাটা আর খেলাম না, ওই যে বিস্কিট একটু খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো বেগুনটাকে ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে বসিয়ে দিলাম এটার উপরে। এবার বেগুনটা ভালো করে একটু হোক। আর এদিকে দেখো আমি এখন মাছগুলো একটু লাল লাল করে ভাজি করে নিচ্ছি, কারণ আজকে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো তার জন্য একটু লাল লাল করে না মাছটা ভাজি করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে এখন সকালবেলা দিয়ে দেবো একটা মাছ ভাজি। দাদাভাই মাছ ভাজি দিয়ে খেয়ে যাবে। তো চলো, এদিকে মাছ ভাজিটা তো নামিয়ে নিয়েছি। তারপর এদিকে কিন্তু সবজিটা কষানোর জন্য বসিয়ে এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। ওই যে দেখো বেগুন ভর্তাটার মধ্যে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে এখন ধনেপাতাটা কুচি করে নিচ্ছি। কিছুটা দেবো বেগুন ভর্তার মধ্যে, আর কিছুটা ওই যে মাছের ঝোলটা করব, ধনেপাতাটা দেবে। এখন না শীতকাল, তো যে কোনো সবজিপাতির মধ্যে ধনেপাতাটা না দিলে যেন ভালোই লাগে না। শীতকালে যে একটা কোনো কিছু রান্না করলেই দেখবে ধনেপাতাটা দিলে যেন সেই একটা টেস্ট লাগে। এদিকে ধনেপাতাটা কেটে বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিলাম। বেগুন ভর্তাটা এখনো মাখা হয়নি, মাখবো। একটু সর্ষের তেল আর একটুখানি নুন দিয়ে মেখে নেবো। তা আগে আবার কালকে তোমাদের দাদাভাইকে দিয়ে কিছুটা পরিমাণে সুজি আর ময়দা নিয়েছিলাম, কারণ এখন পৌষ মাস আসলো। পৌষ সংক্রান্তি মানে কি, পিঠেগুলি তো একদিন হবে। যদিও এখন পিঠাটা কমই করবো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের একবার সুগারের ওষুধ খেতে হয়েছে, সুগার ধরা পড়লো। এখন যদিও সুগারটা বর্ডার লেভেলে আছে, তারপরও একটু একটু খেলে তো হয়েই যাবে, বেশি বলো। তারপরেও পৌষ সংক্রান্তির দিন আমাদের পিঠে খেতে হয়, তাই জন্য শুধু নিয়মের জন্য পিঠেটা করব, অতটুকুই। তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে আমি কিন্তু মুছে নিয়েছি, ময়দাটাও চেড়ে নিয়েছি। আর সুজিটা বেশ ভালো, জানো তো অনেক সময় সুজির মধ্যে এত পরিমাণে পোকা পড়ে, সেই সুজিগুলি ফেলেই দিতে লাগে, কারণ চালনি দিয়ে যেন সুজি চাললেও যেন হয় না, তারপরেও পোকাগুলো যেন যায় না। কিন্তু আজকের সুজিটা না বেশ ভালো। তো এদিকে সুজিটা আবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ সুজি না বাইরে যদি রাখো তাহলে দেখবে সুজির মধ্যে কিন্তু পোকা পড়ে যায়। কিন্তু তুমি ফ্রিজের মধ্যে রাখো, সুজিটা ভালো থাকে। সুজি বলো ডাল বলো, আমি তো এগুলো ফ্রিজের মধ্যেই রাখি, তাহলে ভালো থাকে। ওই যে পোকা ধরার সমস্যাটা না, ওইটা কিন্তু আর থাকে না। আর এদিকে দেখো এক পাশে আমার তরকারি হচ্ছে, আর এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, শীতের বেলা তো কীভাবে যেন একদম বেলাটা যে হয়ে যায়, সেই জন্য টাইমকে আর ধরে রাখতে পারি না। তো টাইমের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যেন নিজের একদম পুরো হয়ে যায়। তো কী আর করা যাবে বলো, টাইমের সাথে তো চলে কাজগুলো করতে লাগবে, না হলে তো কাজ আর শেষ করতে পারবো না। আর দেখবে একটা সংসারে কিন্তু কাজ বাজ কমও থাকবে না। তো সেই একা সংসার হলে তো সেই সমস্ত কিছু একাকেই সামলাতে হয়। তো তাই জন্য না একটু সময়ের সাথে তাল মিলিয়ে আমার কাজগুলো করতে লাগে। আমার সকালবেলায় কেউ আসলে ওই যে বসে শুয়ে কথা বলা আর রান্নাবান্না ফেলে, ওইটা আবার আমি পারি না। আমার হলো গিয়ে কি বলো তো, ওই যে রান্নাবান্না শেষ করে কাজ বাজ শেষ করে তারপর গিয়ে আমার কথাবার্তা হবে, এই হলো গিয়ে আমার আর এদিকে দেখো আবার কিছুটা পরিমাণে সুজিও ভিজিয়ে নিয়েছি। আজকে কয়েকটা আবার পিঠা বানাবো, তো তার জন্য কিন্তু আমি এখানে সুজিটা করে নিয়েছি। কি বলো তো, সবসময় তো আমি মার জন্য পিঠাটা পাঠাই আমার মায়ের জন্য, কারণ মা তো এখন অসুস্থ তোমরা জানোই। তো সেই বাবুই মাকে রান্নাবান্না করে খাওয়াতে লাগে। আগে একটা সময় মা কত পিঠা টোটা বানাতো, তো মা তো এখন এগুলো পারে না। তো আমি প্রত্যেক বছরই না পৌষ মাসটা আসলে আমি পিঠেটা পাঠাই। তারপর মা যেটা যেটা খেয়ে ভালো পায় ওই জিনিসগুলো আমি পাঠাই। তো সবসময় তো আর পারি না, এটা তো আর কাছে না যে যখন যেটা রান্না করলাম বা আজকে মন চাইলো আজকেই পাঠাতে পারবো, এইভাবে তো পাঠাতে পারি না। কাউকে দিয়ে পাঠাতে হয়, না হলে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসে। তো এখন তো তোমাদের দাদাভাইও যেতে পারবে না, কারণ আমার শাশুড়ি মা ওইদিকে অসুস্থ। তো আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো এখন তো আর যাবো না, যেহেতু শাশুড়ি মা অসুস্থ। তো ভাবলাম কি কালকে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। এদিকে মায়ের আবার ওষুধও পাঠাতে লাগবে, ওষুধও মার শেষ হয়ে গেল। তো এদিকে ভাবলাম যে না একসাথে পিঠেটাও পাঠিয়ে দেবো, এমনিতে পৌষ সংক্রান্তিও চলে আসলো, আমাদের তো আর যাওয়া হবে না। আর এদিকে দেখো সুজিটা ভিজিয়ে রাখলাম। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, রান্নাঘর পুরো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখেই নিয়েছো। চলো একবারে বেগুন ভর্তাটা যে বানিয়েছি তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে নিই, যা লোভনীয় হয়েছে। এই যে দেখো বেগুন ভর্তার তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আমার শাশুড়ি মার, এখন আমি কিন্তু এখনও খাইনি। তো আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো দুপুরের মাছের ঝোল। তো যাই হোক, এদিকে কি করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম শাশুড়ি বৌমাতে মিলে। তারপর এদিকে আমি এখন করছি, ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। সমস্ত কিছু তো ঘরের ঝাড় টাড় দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি, এবারে আজকে সমস্ত কিছু আবার জায়গা জায়গা মতো পেতে নেব। তো তার জন্য দেখো আমি কিভাবে পরিষ্কার করে এগুলো করি। তো এদিকে দেখো পুরো এটার মধ্যে কিন্তু স্প্রেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্লাসটা একসাথে পরিষ্কার করে নেব, আর কাঠের একটু পরিষ্কার করে নেব, কাঠের ফার্নিচারটা।
তো এটাকে ভালো করে তাহলে ওই যে মানে কাজগুলোর মধ্যে অনেক সময় ময়লা টয়লা থাকে, তো এই ইয়েটা দিয়ে করলে না একদম পুরো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবেই দেখো আমি কিন্তু করে নিচ্ছি। তো এই জায়গাটা মুছে তারপর ওই যে কাপড়টাও কিন্তু পেতে নেবো। আর আমার শাশুড়ি মা এখন একটু সুস্থই আছে। তো এদিকে এই যে দেখবে একটা রুকসুক হলে না ঘরের মধ্যে যেন ভালো লাগে না। এই পৌষ মাসটা যে আমাদের কি হয়েছে, তোমাদের দাদাভাই শরীর ভালো ছিল না, আমার ছিল না, তারপরে এদিকে আমার শাশুড়ি মার সে যেন অসুখে যাচ্ছে। তো যাই হোক, এবারে পৌষ মাসটা মানে ভেবেছিলাম অন্যরকমভাবে একটু করব, কারণ যেহেতু পৌষ মাসটা আমাদের অফ সিজন, কোথাও যাব, কিন্তু শরীরই তো ভালো না বলো। এই তো তোমাদের দাদাভাই না হয় আমি এই চলছে। তো যাই হোক, এখন তো আর এটা হবে না। আর এদিকে পৌষ মাস যেতে চললো, তারপর তো আবার মাঘ মাস আসলে আবার তোমাদের দাদাভাইয়ের বিয়ের সিজন চলে আসবে, তখন আবার মাঝে মধ্যে আমারও দোকানে যেতে লাগে। তো দেখি, আগে থেকে প্ল্যান করে রাখলে না কোনো কিছু হয় না। তো এদিকে দেখো, এদিকে আমি ড্রেসিং টেবিলটা তো দেখলেই একদম কাপড়টা পেতে নিয়েছি, আর কাপড়টা একটু বাড়তি ছিল বলে সাইডটা দিয়ে সাইডটা আবার একটু কেটেও নিয়েছি। আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলটা কতটা গ্লো করছে, ওই যে স্প্রেটা দিয়ে মুছলাম তাই জন্য। এদিকে দেখো মডুলার ড্রয়ারটা ভালো করে চারিদিকটা আমি ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবার উপরে কাপড়টা পেতে নিচ্ছি, কারণ যেহেতু উপরের জায়গাটা পুরো সাদা, তো একটু গুঁড়ো গাড়ি দাগটা করলে না একদম বিশ্রী লাগে। তো তাই জন্য উপরটার মধ্যে না কাপড়টা দিয়ে কিন্তু আমি রেখে এই যে দেখো ফুলের টপটাও রেখে দিয়েছি। তো ফুলের টপটা না আর ধুলাম না, কেন বলো তো, কয়েকদিন আগে তো ধুয়েছিলাম, তোমরা ব্লগে দেখিয়েছিলে, তাই জন্য কিন্তু আমি আজকে আর এটা সেদিন এখন কিন্তু আর ধুইনি। এবারে দেখো সোফাগুলোর উপরে কিন্তু কাভারটা আমি লাগিয়ে নিচ্ছি। তো সোফার কাভারটা না একটা সময় আগে যখন সোফার কাভার লাগাতে যেতাম আমার যা বিরক্তকর লাগতো। সোফার কাভার ধুতে যখন যাব তখনই আমার মনে হতো যে এগুলো তো খুলে তো নিয়েছি, এগুলো তো লাগাতে গেলে আমার যা খাটুনি না হতো। একদিন না কি হলো বলো তো, এমনিতে তো রান্না বান্না কোনো কাজকর্ম শেখার হলে দেখবে মোবাইল থেকে দেখে শিখিনি, কিন্তু এই সোফার কাভারটা বললে বিশ্বাস করবে না, হঠাৎ করে যেন ভগবানই আমার মাথায় মনে হয় দিয়ে দিয়েছে। এটা কিন্তু মোবাইল দেখেও আমি শিখলাম না, হঠাৎ করে না একদিন সোফার কাভার লাগাতে লাগাতে এত বিরক্ত হয়ে গেছে, এদিকে লম্বা হচ্ছে তো এদিকে বেটে হয়ে আছে, এদিকে ঝুলে যাচ্ছে কীরকম। তারপর না হঠাৎ করে এইভাবে আমি করে দেখলাম, তারপর দেখছি না এইভাবে করলে তো আমার খাটুনিও হয় না, আর খুব সুন্দর সেটও হয়, দুই পাশ দিয়ে একদম সমানভাবেও পড়ে, খুব সুন্দরভাবেও হয়। তারপর থেকে না আমি এভাবেই কিন্তু সুপার করি, খুব সহজে হয়ে যায়। তো তোমরাও না হয় এটা দেখে নাও, তোমরা জানি না কে কীভাবে পাতো, কিন্তু এইভাবে করলে না তোমাদের খুব সহজ হবে সুপার কাভারটা লাগাতে। এমনিতে যাদের কাভার পুরো করা থাকে, বানানো থাকে, এগুলো তো হলে কোনো অসুবিধা নেই, কাভার লাগানোই থাকে। আর যারা আমার মতো এরকম বেড কাভার দিয়ে দিয়ে করো, তো চাইলে এইভাবে আমার টেকনিকটা শিখে নিতে পারো। এই যে বেড কাভারটাকে আমি একটু উল্টে নিয়েছি, উল্টে নিয়ে সমানভাবে করে এই যে দেখো দুপাশের যে সোফার হাতাগুলো হয় এগুলোর মধ্যে আগে গুজে নিয়েছি, তারপর সামনের জায়গাটাকে ভালো করে গুজে এবারে দেখো এই যে এটাকে উল্টে নিয়েছি, তারপর তো পুরো একদম দেখো সোজা হয়ে গেছে। এবারে দু সাইড দিয়ে কিন্তু ভালো করে করে নিয়েছি। জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তোমরা যদি কেউ না বুঝে থাকো আর কেউ চাও আমার এই টেকনিকের মতো করে সুপার কাভার লাগাতে, তাহলে আমাকে কমেন্ট করে বলো, না হয় আমি একদিন সুপার কাভারটা আবার তুলে ফার্স্ট থেকে আমি কিভাবে পাতলাম সেভাবে না হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি তোমরা পাততে পারো, তো কেউ না থাকলে তার আমি করবো না। তো কেউ যদি জানার ইচ্ছে হয় না আমাকে কমেন্ট করে বলো। তো এই যে দেখো কি সুন্দর আমি সুপার কাভারটা কিন্তু পেতে নিয়েছি। দেখবে আমাদের কাজের না শেখার জন্য আর শেষ নেই। আমিও কিন্তু অনেকের ব্লগ দেখে তারপর ইউটিউব দেখে অনেক কিছু কিন্তু আমি শিখি। তো দেখো, তো এটা কিন্তু আমার নিজের মাথা থেকে আসলো, ওই যে সুপার কাভার লাগাতে লাগাতে বিরক্ত হয়ে যেতাম, তারপর থেকে কিন্তু এটা শিখে নিয়েছি। তো এদিকে দেখো এবারে এগুলো পেতে নিয়েছি, নিয়ে কুশনগুলোও কিন্তু দিয়ে দিলাম। কুশন কাভারগুলো তো সেদিনে ধুয়েছিলাম। তো এই যে দেখো কুশন কাভারগুলো জায়গা মতো দিয়ে এবার আমার কাচের টেবিলটাকে একটু ভালো করে মুছে নেব। ওই যে স্প্রেটা দিয়ে কিন্তু মুছবো, এই স্প্রেটা দিয়ে না কাচ হলে তো আরও ভালো পরিষ্কার হয়। আমি কিন্তু আমার ঘরের ওই যে সুকেজের গ্লাস, গডরেজের গ্লাস, এই গ্লাসগুলো মোছার জন্য কিন্তু স্প্রেটা আরও বানিয়েছিলাম। আর তো ওই যে কাঠের ইয়েগুলো পরিষ্কার হয় এই ইয়েটা দিয়ে। তো সবসময় করি না, গ্লাসটা সবসময় মুছতে পারো, কিন্তু কাঠের পান্নি ছাড়া তো জল ইউজ করা সবসময় ভালো না। তো আমি মাসে 2 মাসে এরকমটা করে করি। তো যেহেতু ঘরটর ঝাড় দিয়েছিলাম, সে তো ধুলোবালি পড়েছে, যদিও আমার গ্লাসগুলো নোংরা হয়নি, তারপরে আমি একটু মুছে নিয়েছি। তো এদিকে দেখো এই কাচের টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম, নিয়ে এই যে দেখো উপর দিয়ে কিন্তু এখন কাভারটা লাগিয়ে নিলাম। এই যে তো কাভারটা দিয়ে এবারে কিন্তু এই যে দেখো এখন যে আমি হাতে যে একটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা ছোটো প্লেটের মতো দিয়ে এই যে মানি প্ল্যান্টের এটা দিয়ে দিলাম। কেন বলো তো প্লেটটা দিয়ে রাখি, অনেক সময় জল টল দিলে এটা তো আবার একটু ছিদ্রওলা, তো সে যদি আবার জলটা পরে কাপড়টা যেন না ভিজে, তো তার জন্য দিয়ে রাখলাম। তারপরে এই যে দেখো এবার আমার এই যে কাচের যে মিটচিপটা এটাকে কিন্তু আমি ভালো করে স্প্রেটা দিয়ে মুছে নিচ্ছি। এটা না আমার খুব শখের, বর কিন্তু এনেছিল এটা রান্নাঘরের জন্য, রান্নাবান্না করে যখন আমার রান্নাঘর ছিল না তখনকার কথা বলছিলাম, রান্নাবান্না করে এনে আমি যখন আমার বেডরুমের মধ্যে রাখতাম তখন বলতো একটা লোকে এসে দেখলে কি বলবে, এরকম সামনের রুমের মধ্যে রাখি। তো তখন না তোমার দাদা এনে দিয়েছিল এটার মধ্যে রাখার জন্য, কিন্তু ওইটা তো দেখেই আমার চোখে লেগে গেল, আমি এই সাথে গিয়েছিলাম।
তো আমি বললাম কি যে না, এটার মধ্যে রান্না বান্না করে রাখবো না, এটার মধ্যে অন্য জিনিসপত্র রাখবো, কারণ মাছ মাংস রেখে এটাকে ধুয়ে তুমি কিন্তু কাপড় চোপড় আর রাখতে পারবে না, দেখবে কীরকম একটা নিজেরই লাগবে। তো তাই জন্য না আমি আর এটার মধ্যে রাখিনি। তারপর ভেবেছিল তোমার দাদাভাই গ্যাস রাখতে পারবে, তো এটা তো আমি কোনো কিছুই ইয়ে করিনি, কারণ এখন তো আমার রান্নাঘরে সব কিছু হয়ে গেছে, তো তাই জন্য তো আর আমার এটার ইয়ে করতে হয়নি। আর একদিকে দেখো এটাতে না রাখাতে কিন্তু ভালোই হয়েছে, এখন তো আমার সবই হয়ে গেছে। আর এটার মধ্যে যদি রাখতাম আজকে মাছ মাংস বলো যেটাই বলো রাখতাম, কিন্তু দেখো আজকে কিন্তু আমি অন্য কোনো কিছু রাখতে পারতাম না এটার মধ্যে, ভালোও তো লাগতো না বলো মাছ মাংস রেখে অন্য কোনো কিছু রাখা। যাই হোক একদিকে ভালোই হয়েছে। এদিকে দেখো এর মধ্যে আমার এখন তেলের প্যাকেট, তারপর চা পাতা, মানে গ্রসারির কিছু আইটেম থাকে, আর বাদ বাকিটা তো আমার ফ্রিজে থাকে। আর গিয়ে আমার কুটো কাটি, তারপর ইন্ডাকশানটা, আরও কী কয়েকটা জিনিস থাকে এটার মধ্যে। ঘরের মধ্যে তুমি যত জিনিস আনবে না তত জিনিসে যেন তোমার লাগে, দেখবে তুমি যত জিনিস ঘরের মধ্যে আনবে তত জিনিসে লাগবে। সুকেজে বলো গডরেজ বলো কাপড় চোপড় একদম পুরো ভরা, এটার মধ্যেও কাপড়ে ভরা, মানে কাপড় চোপড়ের জন্য আর জায়গা হচ্ছে না। আর বিশেষ করে আমি তো কাপড় চোপড়ের মায়াও কাটাতে পারি না, কাপড় চোপড় বলো যে কোনো জিনিস আমি যেন সহজে কোনো জিনিস ছাড়তে পারি না, ফেলতে পারি না, আমার যেন ভালো লাগে না, মায়া লাগে। যতদিন একদম না ছিঁড়ে যাবে না নষ্ট হবে ততদিন আমি ফেলবই না, এরকমটা আমি করি। আমার এত পরিমাণে জিনিসপত্র ইয়ে করতে মায়া লাগে। তো যাই হোক এদিকে দেখো মিক্সিপটাকে ভালো করে সাইড ফাইড একদম স্প্রে দিয়ে মুছে নিয়েছি। এবারে এই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই টেবিলটা তো একটা সময় ছিল সামনে, আর সামনের কাছের টেবিলটা ছিল এখানে। একটা সময় আমার বিয়ের পর কিন্তু কাছের টেবিলটা এখানেই ছিল, যে প্লাস্টিকের টেবিলটা রাখলাম এখানেই ছিল। তো তারপর তো এটা পেছনের রুমে নিয়ে গিয়েছিলাম, আর এখন প্লাস্টিকের মানে টেবিলটা এখানে এনে রাখলাম কেন বলো তো, ওই যে আমি অনেক সময় না মিক্সিপটা খুলতে গেলে কাছের টেবিলটা হলো তো আমার টানা হেঁচড়া করতে লাগে, আর এটা একটু ধাক্কা দিলে হয়ে যায়, না হলে এটাকে না আমার ইয়ে করতে লাগে, সরাতে লাগে। তারপর গাছটাও থাকে এখানে, ওই যে লাকি বেম্বুর গাছটা, তাই জন্য জানি না কদিন আবার এখানে রাখবো। এটার যেহেতু কাবার আনিনি তাই আমি এই কাপড়টা দিয়ে না এটা ঢাকা দিয়ে রাখলাম। আমার এইভাবে খালি রাখতে না কোনো কিছু ভালো লাগে না, তাই এইভাবে আমি কিন্তু ঢাকাটা দিয়েছি। তারপর এদিকে ওই ঝুড়িটা যে রাখলাম, ঝুড়িটাকে এখন একটা কাপড় দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন ভাবছি আলনার মধ্যে আমার আর মনে হয় জায়গা আর হবে না। আলনার মধ্যে তোমাদের দাদাভাই শীতের দিন আসাতে না, তোমাদের দাদাভাই সোয়েটার এমনিতে তো গরমের দিন হলো আমি মানে আলনার মধ্যে আমার যেন জায়গাই হয় না, তোমাদের দাদাভাই পুরো আলনা জুড়ে থাকে। তো ভাবছি আমার নাইটি ফাইটিগুলো প্রত্যেক দিনের স্নানের এগুলো আমি এটার মধ্যে ঝুড়িটার মধ্যে এনে রাখবো। আর তোমার দাদাভাইয়ের গেঞ্জি ফেঞ্জি যা যা আছে সমস্ত কিছু তোমার দাদাভাই একদম আলনা নিয়ে পরে থাকুক, আমার আর লাগবে না। তো ভাবছি এখানে এনে না রাখবার দেখো কাপড় চোপড়ের টাল আমার বিছানাটার মধ্যে। এখন যদি কেউ আসে কেউ বলবে, তো কেউ আসলেও কি হয়েছে বলো, দেখবে তো আমি তো ঘর দৌড় গুছিয়ে নিচ্ছি। আর একটা সংক্রান্তি আসলে যা হয় আরও সকাল সকাল করে নিতে পারতাম, যেহেতু রান্না বান্না আছে, সকালের খাওয়া দাওয়া হলো তারপর তো এগুলো করতাম বলো। আর এদিকে দেখো এবার টিভিটাকে একটু উপরে তুলে নিয়েছি, যেহেতু এখানে কাপড়টা পাতবো তার জন্য। এদিকে ভয়ও লাগছে টিভিটা আবার কাত হয়ে না পড়ে যায়, সে যে কি ভয় লাগছে। তো এবারে দেখো এই জায়গাটা একটু হালকা কাপড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এখন কিন্তু আমি এর মধ্যে কাপড়টা সমানভাবে পেতে দেবো। তো পেপারও দিয়ে রাখি, তো পেপারটা দিলাম না, কাপড়টা দিয়েই রাখবো, কারণ সবসময় কাপড় দিয়ে রাখি তো কাপড় না দিলে যেন ভালো লাগে না। তো এবারে দেখো টিভিটা কিন্তু আমার জায়গা মতো এনে রেখে দিয়েছি। দেখলেই তো আমি না সব সময় আমার ঘর সাজাতে ঘর গুছাতে ভালো লাগে, কিভাবে আমি আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, কিভাবে ঘরটার মধ্যে আরেকটু একটা জিনিস অ্যাড করলে ঘরটা আরেকটু ইয়ে হবে, কোন জিনিসটা কোন জায়গায় মতো একটু চেঞ্জ করলে ঘরটার মধ্যে মানে ঘরটা দেখতে আর একটু ভালো লাগবে, সেটাই যেন সবসময় ভাবি। কোনো জিনিস যখন আমি অনলাইন থেকে অর্ডার করি না, বেশি জিনিস দেখবে আমার ঘরের অনলাইন থেকে কিন্তু আনা, এগুলো না আমি কিন্তু আমার ইয়ে করে করি। রান্নাঘর বলো এই ঘর বলো আমার নিজের জিনিস থেকেও যেন আমার ঘরের জিনিস করার মানে উপর শখ। আর তোমাদের দাদাভাই হলো গিয়ে ঘরের জিনিস তো করবে, সাথে আমার জিনিসপত্র ড্রেস ফেলতে দেখো বেশিরভাগ কিন্তু তোমাদের দাদাভাই এর ইয়ে করা, আর আমার হলো গিয়ে সে মানে ঘরের জিনিসপত্র করা, সেই যে কি নেশা আমার। তো তোমাদের দাদাভাইয়েরও এই নেশাটা আছে জিনিসপত্রের ইয়েটা করা। অনেক সময় আমি বেশি মানে দামি ইয়ে হলে না আমি অনেক সময় না করি, যে না এখন লাগবে না। আমার ড্রেসের ক্ষেত্রে এরকমটা করি, তোমাদের দাদাভাইয়ের ভালো লেগেছে আমি বলবো না এখন লাগবে না। আর কোনো সময় তো না জানিয়ে করলে তো এটা আমি বলতেও পারি না, কারণ সবসময় তো আর মোবাইল ঘাটা হয় না, তাই জন্য। তো এদিকে দেখো এই যে এবারে আমি সুকেশটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো এবারে গডরেজটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো গ্লাসটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে চারিদিকটা মুছে নেব। তারপর নিচটা মুছে নিলে বেশ বলতে পারো ওই জায়গাটা আমার পুরো ইয়ে করা হয়ে গেছে। আর সেদিন তো আলনাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, তো আলনাটা আজকে মুছতে লাগবে না, আলনাটা তো মুছিয়ে সমস্ত কিছু কাপড় চোপড় আবার গুছিয়ে রাখলাম। পৌষ সংক্রান্তি আসলে না কাপড় চোপড় ধোয়ার জন্য আর শেষ হয় না। পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি আর পুজো পার্বণ বলো, কারণ কি বলো তো সারা বছর তো আমরা ধোয়া দিয়ে কাছাকাছি করিয়ে ঘর দরও পরিষ্কার পরিপাটি করে রাখি, তোমরা তো দেখো এটা। কিন্তু কি বলো তো একটা পুজো পার্বণ আসলে না তখন ঘরের আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু না ধুলে যেন মনটা একদম পুরো খুটখুটে হয়ে থাকে, ভালো লাগে না, মানে না ধুলে যেন হয়ই না। আর এদিকে দেখো এই ছোটোর একটা লাগিয়ে নিচ্ছি, কেন বলো তো
অন্য সময় রাত্রিবেলায় না মোবাইল টোবাইল রাখার আর ইয়ে হয় না, মশারিটা টাঙিয়ে নিলে ওই মোবাইলটা আবার মশারি তো মানে ইয়ে থেকে বের হয়ে মোবাইলটা রাখতে লাগে। আর কানের পাশে তো মোবাইল রাখে মানে ঘুমানো ভালোই না, এমনিতেই ঘুম হয় না। আর মোবাইলটা আমি মনে করি কানের পাশে রেখে ঘুমানো তো ভালোই না, আমি মনে করি না কানের পাশে রেখে মোবাইল কিন্তু মানে রেখে ঘুমানো কিন্তু ভালো না। তো যাই হোক, এদিকে তাই একটা লাগিয়ে নিলাম। মোবাইলটা একটুখানি তো উপরে থাকবে, একদম তো আমার কানের পাশে আর থাকবে না। আর মোবাইলটা এখানে আবার চার্জও দিতে পারি না, যদিও মোবাইল আমি রাত্রিবেলায় চার্জে লাগিয়েই মানে ঘুমাই, কারণ আমি সারাদিন যেহেতু ভিডিও শ্যুট করি, সন্ধ্যাবেলায় মোবাইলের কাজ করি, আমার রাত্রিবেলার দিকে মোবাইলে চার্জ থাকে না, মোবাইলে আমার মানে চার্জে বসিয়ে কিন্তু এগুলো করি। তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা আবার ওই যে ড্রেসিং টেবিলের এখানে থাকে, তোমাদের দাদাভাই আবার এখানেই রাখে। কোনো সময় ও আবার অ্যালার্ম দিয়ে রাখে যখন হাঁটতে বেরোবে বা এটা ওটা করবে, তো তাই জন্য তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা ইয়েতেই থাকে। তো এদিকে দেখো ঘর কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি, একদম সব জিনিসপত্র জায়গায় মতো পেতেও নিয়েছি। এটাই হলো বড় দায়, জানো তো, এই যে জিনিসপত্র ধুয়ে মানে কাচাকাচি করে এগুলোকে আবার জায়গা মতো পেতে নেওয়া, ওইটাই হলো গিয়ে বড় ইয়ে। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমি যেন কাজ করতে একটা এনার্জি পাই, ভিডিওগুলো শেয়ার করতে একটা এনার্জি পাই। আমি জানি আমার ভিডিওতে ভিউজ হয় না, যে সারাদিন খাটুনিটা করি আমারটা আমি জানি কতটা কষ্ট হয়, কিন্তু কি বলতো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে যেন আমার বেশ ভালো লাগে। তোমরা অনেকে অনেক কমেন্ট করো, তো যেগুলোর আমি উত্তর দিতে পারি, উত্তর দিতে পারবো, সেগুলোর তো আমি উত্তর দিই। তোমরা আমার অনেকে ঘরের কাজের প্রশংসা করো, তোমাদেরকে সাপোর্ট করার জন্য মানে সবাইকে অনেকটা ধন্যবাদ, যারা যারা আমার ভিডিওটা দেখছো। মানে এটাই ভগবানের কাছে প্রে করবো, সবাই যেখান থেকে আমার ব্লগটা এতটুকু পর্যন্ত দেখছো বা সবাই আমাকে সাপোর্ট করছো, সবাই যেন ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, একদিন এগিয়ে যেতে পারবো। আজ হয়তো আমার পরিবারটা ছোটো, একদিন হয়তো অনেক অনেক বড় হবে, অনেক লোকজন আমাকে চিনবে। তো যাই হোক, চলো আর পুরো ঘরের লুকটাও দেখে নিলে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।